কালা পাহাড়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যশোদানন্দ বহু যুক্তিতর্ক দিয়াও বাপকে বুঝাইতে পারিল না। অবশেষে যাহাকে বলে তিক্ত বিরক্ত তাই হইয়াছে বলিল, তবে তুমি যা মন চাও তাই করগে যাও, দুটো হাতি কিনে আনিগে। রংলাল রাগিয়া আগুন হইয়া উঠিল। রংলাল বলিল, হাতি? বলি, ওরে হারামজাদা, আমি কখন হাতি কিনবো বলেছি? যশোদা এ কথার কোনো জবাব দিল না। সেও রাগে ফুঁড়িতেছিল, গুম হইয়া বসিয়া রহিল। রংলাল এতক্ষণে বোধ হয় হাতি কেনা কথাটার একটা জবাব খুঁজিয়া পাইয়াছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলিল, হাতি কেন, দুটো ছাগল কিনবি, বরং ফলাও চাষ হবে। বাঁশের ঝাড়ের মতো ধানের ঝাড় হবে, 3 হাত লম্বা শীষ। চাষার ছেলে লেখাপড়া শিখলে এমনি মুখ্যই হয় কিনা? বলি, হ্যাঁ রে মুখ্যু, ভালো গরু না হলে ভালো চাষ হয়? লাঙল মাটিতে ঢুকবে 1 হাত করে, 1 হেঁটো মাটি হবে গদগদে মোলায়েম ময়দার মতো, তবে তো ধান হবে, ফসল হবে। রংলাল বেশ বড় চাষি। রংলাল ধরিয়াছে এবার সে গরু কিনবে। এই গরু কেনার ব্যাপারে লইয়া পিতা পুত্রে কয়েকদিন হইতেই কথা কাটাকাটি চলিতেছে। যশোদা বলিতেছে, এ বৎসরটি ওতেই চলুক, আমি চাকরি বাকরি একটা কিছু করি। আর এবারও যদি ধান ভালো হয় তবে কিনা আসছে বছর কিনতে গেলে 200 টাকার কম তো হবেই না। সে টাকা তুমি এখন পাবে কোথা? টাকা কোথা হইতে আসিবে সে রংলাল জানে না, তবু গরু তাহার চাই চাই। অবশেষে রংলালের জিদি বজায় রহিল। যশোদা রাগ করিয়াই আর কোনো আপত্তি করিল না। টাকার জোগাড় হইয়া গেল। যাক, রংলাল টাকা কড়ি সংগ্রহ করিয়া পাঁচুন্দি গ্রামের গরু মহিষের বাজারে যাইবার সংকল্প করিল। বাছিয়া বাছিয়া মনের মতো 2টি গরু সংগ্রহ করিবে। রংলাল আসিয়া উপস্থিত হইল, উঠিল বাগানে। চারিপাশেই মহিষের মেলা। এগুলি বেশ হৃষ্টপুষ্ট, আর অযথা তাড়নার ফলে ছুটিয়াও বেড়াইতেছে না। শান্তভাবে কোনটি শুইয়া কোনটি দাঁড়াইয়া চোখ বুজিয়া বুজিয়া রোমন্থন করিতেছে। গরু এ বাগানে নাই। রংলাল সেখান হইতে ফিরিল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া দাঁড়াইল। এ কি মহিষ না হাতি? এত প্রকাণ্ড বিপুলাকায় মহিষ রংলাল কখনো দেখে নাই। কয়েকজন লোকও সেখানে দাঁড়াইয়াছিল। একজন বলিতেছিল, এ মোষ কে লেবে বাবা? পাইকারটি বলিল, একে লেবে ভাই রাজায় জমিদারে, আর লেবে যার লক্ষ্মী নেই সেই। ঘুরছি তো 5-7 হাট, দেখি আবার কোথায় যাব। রংলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে চাহিয়াছিল। বলিহারি বলিহারি, দেহের অনুপাতে পাগুলি খাটো, আবক্ষ পঙ্ক হইতে অন্তত 20 মণ ওজন তো স্বচ্ছন্দে এই খাটো পায়ে খুঁটি দিয়া তুলিয়া লইবে। কি কালো রং, নিকষের মতো কালো। শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটি কি এক ছাঁচে ঢালিয়া দিয়াছে, পড়িয়াছে যেন যমজ শিশু। রংলাল ওই মহিষ দুইটুই কিনিয়া ফেলিল। কিছুতেই সে প্রলোভন সম্বরণ করিতে পারিল না। ওই টাকাতেই তাহার হইল। বাড়িতে আসিয়া এসে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি 1 জোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল বোধহয় প্রকাণ্ড উঁচু 1 জোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত শক্ত গিট গিট গড়ন হবে, উঁচুতেও খুব বড় নয়, সেই তো ভালো। এক মুখ হাসিয়া রংলাল বলিল, গরুই কিনি নাই আমি, মোষ কিনলাম। যশোদা বিস্ময়ে বলিল, মোষ? হ্যাঁ, আর এমন সময়ে আর এমন করে হেসো না বাপু, আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়া উঠিল, আহা হা, আগে তো চোখেই দেখো, একবার দেখো, দেখেই না হয় বলো। লাও লাও, জলের ঘটি লাও, তেল লাও, সিঁদুর লাও, চল দুগ্গা বলে ঘরে ঢুকাও তো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরো ভারী হইয়া উঠিল। সে বলিল, না, এইবার চালের খড় কগাছাও টেনে নিয়ে শেষ করো কি শেষে। ও কি সোজা পেট, এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগীয় কোথা হতে যুগাবে। যশোদার মা ব্যস্ত অত্যন্ত ভয়ে ভয়ে আগাইয়া আসে। মহিষ দুটি ফোঁস করিয়া নিঃশ্বাস করিয়া কিছু বোধ করি বলিতে চাহে। রংলাল বলিল, এই খবরদার,
মা হয় তোদের ফ্যান দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি, চিনি রাখ। তবুও যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাপু, এই তেল সিঁদুর হলুদ তুমি নিয়ে যাও, ও আমি পারবো না। এ যে কালা পাহাড়ের মতো চেহারা। রংলাল বলিয়া উঠিল, বেশ বলেছ, এই দুটোর নাম, এটি একটির নাম থাকুক কালা পাহাড়, এইটা, এইটাই বেশি মোটা, এইটাই কালা পাহাড়। আর এইটার নাম কি হবে বলো দেখি? একটি লাফ দিয়া কুম্ভ একটু চিন্তা করিয়াই সে আবার বলিল, আর একটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রংলাল কালা পাহাড়ের পিঠে চড়িয়া কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাহাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায় সকালেই, ফেরে বেলা 3টায়। শুধু যে একটা খড় বাঁচাইবার জন্য সে করে তা নয়, এটা তাকে নেশার মতো পাইয়া বসিয়াছে। বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। যশোদা বলে, যাবে কোন দিন সাপের কামড়ে কিংবা বাঘের পেটে? সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, আর বাঘও মাঝে মাঝে দুই একটা ছিটকাইয়া আসিয়া পড়ে। রংলাল সেসব কথা গ্রাহ্যই করে না। সে নদীর ধারে গিয়া একটা গাছতলায় গামছা বিছাইয়া শুইয়া পড়ে। মহিষ দুটি ঘাস খাইয়া বেড়ায়, উহারা দূরে গিয়া পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দে আ আ, অবিকল মহিষের ডাক। দূর হইতে সে শব্দ কালা পাহাড় ও কুম্ভকর্ণ শুনিয়ে ঘাস খাওয়া ছাড়িয়া মুখ উঁচু করিয়া শোনে। আর তারপর উহারাও আ আ শব্দে ছাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া তুলিয়া চলিয়া আসে, কখনো বা ছুটিতে আরম্ভ করে। রংলালের কাছে আসিয়া তাহারা মুখের দিকে চাহিয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছ কেন? রংলাল দুইটার গালি দুই হাতে একটা করিয়া চড় বসাইয়া দিয়া বলে, পেটে তোদের আগুন লাগুক, খেতে খেতে কি তোরা বেলাত চলে যাবি নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটি আর যায় না, তারা সেইখানে শুইয়া পড়িয়া চোখ বুজিয়া রোমন্থন করে। কখনো বা নদীর জলে আকণ্ঠ ডুবিয়া বসিয়া থাকে, রংলাল ডাকিলে জলসিক্ত গায়ে উঠিয়া আসে। যাক, বৎসর 3 পরে অকস্মাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ একটি কুঞ্জবনের মতো গুল্ম আচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছে। অকস্মাৎ একটা বিজাতীয় ফ্যাঁস ফ্যাঁস শব্দে ঘুম ভাঙিয়া চোখ মিলিয়াই রংলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্ম বনটার প্রবেশ পথের মুখেই একটা চিতা বাঘ হিংস্র দৃষ্টিতে তাহারই দিকে চাহিয়া আছে। হিংস্র লোলুপতায় তাহার দাঁতগুলো বাহির হইয়া পড়িয়াছে। সে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করিয়া বোধ হয় আক্রমণের সূচনা করিতেছে। রংলাল ভীরু নয়, সে পূর্বে কয়েকবার চিতাবাঘ শিকারে একা বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রংলাল বেশ বুঝতে পারিল সংকীর্ণ প্রবেশ পথের জন্যই বাঘটি ভিতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই সে তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়া বিপরীত দিকে পিছাইয়া গিয়া কুঞ্জমনের মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করিয়া আরম্ভ করিল, আ আ আ। মুহূর্তের মধ্যে উত্তর আসিল, আ আ আ। বাঘটি চকিত হইয়া কুঞ্জমনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল, উহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে কালা পাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তার করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রংলাল দেখিল কালা পাহাড় ও কুম্ভকর্ণের সে অদ্ভুত মূর্তি। তাহাদের এরকম ভীষণ রূপ সে কখনো দেখে নাই। তাহারা ক্রমশ পরস্পরের নিকট হইতে ছড়িয়া বিপরীত দিকে চলিতেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালা পাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মধ্যে বাঘটি চঞ্চল হইয়া উঠিয়াছে। সে নিজের বিপদ বুঝিতে পারিয়াছে। বাঘটা ছোট, তবু সে বাঘ। সে বোধ হয় অসহিষ্ণু হইয়া অকস্মাৎ একটি লাফ দিয়া কুম্ভকর্ণের ওপর পড়িল। পর মুহূর্তেই কালা পাহাড় তাহার উদ্ধত শিং দিয়া তাহাকে আক্রমণ করিল। কালা পাহাড়ের সিংহাঘাতে বাঘটি কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে সরিয়া পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার ওপর নত মস্তকে উন্মত্ত সিংহ হইয়া ঝাঁপাইয়া পড়িল।
কুম্ভকর্ণের শিং দুইটি অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা শিং বাঘটার তলপেটে সোজা ঢুকিয়া গিয়া বাঘটাকে যেন গাঁথিয়া ফেলিল। মরণ যন্ত্রণা কাতর বাঘটাও দারুণ আক্রোশে তাহার ঘাড়টি কামড়াইয়া ধরিল। ওদিক হইতে কালাপাহাড় আসিয়াও বাঘটার উপর সিংহাঘাত আরম্ভ করিল। লালও তখন বাহিরে হইতে আসিয়াছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধমান দুইটি জন্তুই মাটিতে গড়াইয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলেও সে অত্যন্ত ক্ষীণ, শরীরে শুধু দু একটি আক্ষেপ মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল, তাহার দৃষ্টি রংলালের দিকে। চোখ হইতে দরদর ধারে জল গড়াইতেছে। রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা চিনি রাঢ়ের রূপকার রূপে। জন্মভূমি বীরভূম তথা রাঢ় অঞ্চলে তারাশঙ্করের পটভূমি। তার রচনায় আঞ্চলিক জীবনের ছবি আমরা পেয়েছি, কিন্তু অঞ্চল সীমার এক বিশেষীকরণ এবং তার সঙ্গে বৃত্তি বিশেষের মেলবন্ধন আগে আমরা পাইনি। তারাশঙ্কর সাহিত্যে যে স্মরণীয় তা হচ্ছে বাংলার আঞ্চলিক জীবনের ব্যাপক চিত্রণ। বস্তুত রাঢ়কে কেন্দ্র করেই তারাশঙ্করের রচনায় ফুটে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ভারতবর্ষের সভ্যতার বিবর্তন। বীরভূমের রাঙামাটি পঞ্চপীঠে শাক্ত ও বৈষ্ণব দর্শনের চিরন্তন দ্বন্দ্ব, সেই সঙ্গে শান্তিনিকেতনের বিশ্ব দর্শন সমানভাবেই তার জীবন দর্শনে মিশে গিয়েছে। তার লেখা যেন এক সত্য দলিল। সেখানে দেখতে পাই গ্রামকে কেমনভাবে শহর গ্রাস করছে, মানুষ কেমনভাবে তার পুরনো ঐতিহ্যকে ভুলতে মিশেছে। পুরাতনের সঙ্গে নবীনের দ্বন্দ্ব, একটি পরাজয় বা আত্মসমর্পণ। তার রচনায় বাংলার গ্রামীণ জীবনের ঘনিষ্ঠ বাস্তব ছবি ফুটে উঠেছে। গ্রামের বিভিন্ন বৃত্তিধারী মানুষের কথা অন্তজ শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী হইয়েছে। অপরদিকে প্রাচীন জমিদারি অভিজাত্যের প্রতি লেখকের সশ্রদ্ধ মনোভাবও পাঠকের দৃষ্টি এড়ায় না। তারাশঙ্করের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম চৈতালি ঘূর্ণি, রায়কমল ধাত্রী দেবতা, কবি গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, সপ্তপদী, আরোগ্য নিকেতন, জলসাঘর ইত্যাদি। প্রায় ৭৩টি উপন্যাস, ২০০টি গল্প, ১৫-১৬টি নাটক, বেশ কিছু প্রবন্ধ ও স্মৃতিকথা তিনি আমাদের উপহার দিয়েছেন। সেনজীবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম ১৮৯৮ খ্রিস্টাব্দে ২৩শে জুলাই বীরভূমের লাভপুরে। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্স কলেজে পাঠক গ্রহণ। ১৯৭১ খ্রিস্টাব্দে ১৪ই সেপ্টেম্বর তিনি আমাদের থেকে চিরবিদায় গ্রহণ করেন।